ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু কারো পারমিশনই নেয় নাই, সে স্যাটারডে উইকেন্ডে আপনি যুদ্ধ শুরু করে দিচ্ছে। কেন রে ভাই, কিসের জন্য আপনি যুদ্ধ শুরু করে দেন? কোনো কথা নাই বার্তা নাই, হুট করে আপনি যুদ্ধ শুরু করে দিলেন। ভারত সবসময় বর্ণবাদের বিরুদ্ধে, যেহেতু ইসরায়েল বর্ণবাদী একটা রাষ্ট্র, এই বর্ণবাদের বিরুদ্ধে সবসময় ভারতের অবস্থান ছিল এবং সে কিন্তু ন্যামের অন্যতম উদ্যোক্তা। নরেন্দ্র মোদী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন দিয়েছেন। এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীকে ফোন দিতেই পারেন, কিন্তু এরকমটা আমরা কখনো দেখিনি যে ভারত থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন দেওয়া হচ্ছে, ওই অঞ্চলের খবর নেওয়া হচ্ছে। এই অঞ্চলে তাহলে কি ধরনের প্রভাব পড়বে, মানে এই কালচারটা আসলে কি বার্তাটা এই অঞ্চলের জন্য বহন করে একটু বলবেন। সাথে বলবেন যে জেনেভায় ইরান এবং মার্কিন পর্যায়ের যে বৈঠক, সেটা লোক দেখানো ছিল কিনা? খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। এটা নিয়ে তো আসলে অনেক লম্বা আলোচনা করার ব্যাপার। আপনি আমাকে সময় কতটুকু দিবেন জানি না, আমি চেষ্টা করি তবু সংক্ষেপে বলার। যখন তারা ইন্ডিপেন্ডেন্টলি এই ধরনের মানে কার্যক্রম করতে থাকে, তখন তাদের কিছু ভুল হয়। এই জন্য সমন্বিত কার্যক্রম দরকার, কিন্তু আবার এদিকে সমন্বিত কার্যক্রমও সম্ভব হচ্ছে না। এটা তাদের যেভাবে যে ধরনের আক্রমণের তারা শিকার হয়েছে, সেই জন্য এই ধরনের কিছু সমস্যা থাকবে। তো এই যে আমরা শুনলাম যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বিষয়গুলো কিছুটা পরিষ্কার করার চেষ্টা করেছে এবং তিনি হয়তো চেষ্টা করছেন। সমস্যাটা হচ্ছে যে এই যে সুন্নি রাষ্ট্রগুলো, যদিও তাদের জনবসতির সবাই সুন্নি মেজরিটি না, যেমন বাহরাইনে মোর দ্যান 50% হচ্ছে শিয়া, কিন্তু সেখানে ক্ষমতায় আছে কিন্তু সুন্নি সম্প্রদায়ের লোক। বুঝতে পারছি। আমি এটা নিয়ে এই অংশটা নিয়ে আলাদা করে পরবর্তীতে আসব। জেনেভায় ইরান এবং মার্কিন পর্যায়ের যে বৈঠক, সেটা লোক দেখানো ছিল কিনা? খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। এটা নিয়ে তো আসলে অনেক লম্বা আলোচনা করার ব্যাপার। আপনি আমাকে সময় কতটুকু দিবেন জানি না, আমি চেষ্টা করি তবু সংক্ষেপে বলার। আপনি যে কথা বললেন যে নরেন্দ্র মোদী ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এবং এই কালচারটা, ভাই এটা তো ফোন করেছে, উনি তো 2 দিন আগে ঘুরে সফরে করে আসলেন এবং সেই সফরে উনি কি না দিয়েছেন, কি না ওয়াদা করেছেন, তিনি কি না বলেছেন। ইসরায়েল ইহুদিদের ফাদারল্যান্ড, ভারত মাদারল্যান্ড। আপনি ভাবতে পারেন এই কথার মানে কি? প্রভাবটা কি পড়বে? অথচ একটু বলে আসি, অথচ ভারত সবসময় বর্ণবাদের বিরুদ্ধে, যেহেতু ইসরায়েল বর্ণবাদী একটা রাষ্ট্র, এই বর্ণবাদের বিরুদ্ধে সবসময় ভারতের অবস্থান ছিল এবং সে কিন্তু ন্যামের অন্যতম উদ্যোক্তা। নরেন্দ্র মোদী সমস্ত সবকিছুকে ধ্বংস করে দিয়ে আজকে নরেন্দ্র মোদী এই পর্যায়ে। এবং এটা কেন এখন বলি, খুব একদম নির্মমভাবে যদি সত্য কথা বলতে হয়, নির্মম সত্য কথা হচ্ছে এই যে নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী দুইজনের মন মানসিকতা, দুইজনের দৃষ্টিভঙ্গি, দুইজনের চিন্তা ভাবনা, তাদের অবস্থান খুব ভালো করে মিলে গেছে, যার কারণে তিনি প্রিয়তম বন্ধু আর তিনি তার প্রিয়তম ভাই। এই ভাই বন্ধুর খবর নিয়েছে, ভাই ভাইয়ের খবর নিয়েছে। মানে ইসরায়েল আমেরিকাকে সোলমেট ধরলে ইসরায়েল কি এই অঞ্চলে একটা সোলমেট পেয়ে গেল? ডেফিনেটলি। এবং এখানে আপনি নিশ্চিত থাকেন ধর্মের প্রভাব রয়েছে। আচ্ছা, এখানে নিশ্চিত থাকেন ধর্মের প্রভাব রয়েছে একদম। এবং সেটা হচ্ছে মুসলিম বিদ্বেষী একটা মনোভাব। একদম খুব ক্লিয়ার করে যদি বলি, আমি আমার এক কথা বলতে কোনো আমার দ্বিধা লাগে না। কারণ হচ্ছে কি যে নরেন্দ্র মোদী একেবারেই ধর্মভিত্তিক রাজনীতি করে। ইসরায়েল একেবারেই সরাসরি ইহুদিবাদী একটা রাষ্ট্র, একদম পরিষ্কার, এটা তারাই বলে, আমার কথা না। ফলে এই যে বর্ণবাদী রাষ্ট্র বা ধর্মভিত্তিক রাজনীতি, ভারতকে তো নরেন্দ্র মোদী ধর্মভিত্তিক রাষ্ট্র বানিয়ে ফেলেছে। একদম। আমি মারাত্মক এই অঞ্চলে, মারাত্মক। ছোট করে একটু জানতে ইচ্ছা করছে, সেই প্রভাবটা এই যে আজকে এমনও কথা এসেছে যে যুদ্ধটা বৃহত্তর পরিসরে দক্ষিণ এশিয়া, আমাদের এই অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এবং এমনও পরিস্থিতি হতে পারে যে ইসরায়েল, আমেরিকা, ইরান, সেখান থেকে ভারত থেকে পাকিস্তান, তালেবানকে আলাদা করে ফেলা, অনেক কিছু ঘটতে পারে। এখানে মারাত্মক রকমের একটা প্রভাব পড়তে পারে। সেটা সাধারণ সাংস্কৃতিক জগতে, মনোজগতের ব্যাপার না, একেবারে ব্যাটেল ফিল্ডের প্রশ্ন আসতে পারে।
একদম। আমি তাহলে দ্বিতীয় প্রশ্নে গেলাম না, ওটা যেহেতু একটু আগের আলাপ হয়ে গেছে, আমি এখানে একটু নয়ন বাঙালির অবজারভেশন জানতে চাই। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ইউকে বাংলার প্রেস ক্লাব সভাপতি রেজা আহমেদ ফয়সল চৌধুরী যুক্ত হয়ে গেছেন। রেজা আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নয়ন বাঙালি, এটা একটু জানতে চাই, আপনি শুনছিলেন আমাদের আলোচনাটা, হয়তো নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন দিলেন এবং কিছুদিন আগে সফর করে এলেন, নেসেটে বক্তব্য দিলেন। দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা নতুন একটা সোলমেটের ইঙ্গিত দিচ্ছে কিনা, এবং আপনি অন্তত আমাদেরই বাংলাদেশ এবং এই সাউথ এশিয়ান রিজিয়নে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন আসলে আপনার জায়গা থেকে? আবারও ধন্যবাদ আপনাকে। আমি আগেই উত্তরটা অনেকটা দিয়ে দিয়েছিলাম যে ইসরায়েলের যে টার্গেট গুলো ছিল, যে ধরেন আপনি গাজা কিংবা সিরিয়া, লেবানন, এই টার্গেট গুলো যখন তাদের ফুলফিল হয়ে গেল, ইরানে আঘাত করলো, ইরানের নেতৃত্ব শূন্য করার চেষ্টা, তারপরে ইরানকে দুর্বল করা, তারপরে কিন্তু তাদের ধাপ কিন্তু চলে আসবে পাকিস্তানের দিকে। তারপরে পাকিস্তানের সবচেয়ে মানে বিরোধী শক্তি ভারতের সাথে তাদের সম্পর্কের বন্ধন আরো জোরালো হচ্ছে এবং হবে। তুরস্কের কথা ভাবছি, মানে আমাদের যে ধারণা করা হচ্ছে যে ইসরায়েল যে মাস্টার মাইন্ড নিয়ে যে মাস্টার প্ল্যান করছে, যে নীল নকশা তৈরি করছে, সেই নীল নকশার কিন্তু অংশ ভারত, তাদের অংশীদার। কারণ আপনি মনে রাখতে হবে যে লিডারশিপের যে অ্যাপ্রোচটা এখন চলছে, ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রোচ, যেটা যে পিস থ্রু স্ট্রেংথ, এই পিস থ্রু স্ট্রেংথটা কিন্তু, এই অ্যাপ্রোচটা কিন্তু নেতানিয়াহুর মধ্যে রয়েছে, মোদির মধ্যে রয়েছে। এই অ্যাপ্রোচটা নিয়ে তারা যখন কাজ করতে যায়, তখন আপনার যত আলোচনাই, আপনি তো এই প্রশ্নের মধ্যেও বলছিলেন যে জেনেভার আলোচনাটা যে খুবই গুরুত্বপূর্ণ, যে জেনেভায় যেহেতু আলোচনাটা চলছে, মনে হচ্ছে যে এটা এক ধরনের, রাশিয়াও বলছিল কিংবা সবাই বলছিল, এটা এক ধরনের লৌকিকতা, লোক দেখানো, যেখানে স্বয়ং ইরান কিন্তু, আপনি জানেন কি, ইরান রাজি হয়ে গেছিল। এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছে যে ইরান বলেছে তাদের যে ইউরেনিয়ামের যে এনরিচমেন্ট, সেটা কমিয়ে নিয়ে আসবে, 1.5 এ নিয়ে আসবে, এবং পারমাণবিক তৈরির যে কারখানাগুলা ওপেন করে দিবে। এবং এই প্রস্তাবগুলো দেওয়ার পরেও শুধু স্বাক্ষর বাকি, তারপরে কিন্তু এগুলো শুনতে রাজি হয় নাই। যদিও এখন আলোচনা হচ্ছে, কেউ কারোর সাথে আলোচনা করতে রাজি না। আমি এই জায়গা থেকে একটা বিষয় একটু জানার লোভ সামলাতে পারছি না, ছোট করে যদি আপনি একটু বলতেন, আমাদের স্ট্র্যাটেজিটা আসলে কি হবে? বাংলাদেশ তো সবসময় শান্তিপ্রিয় একটা দেশ এবং সবার আগে আমরা আমাদের স্বার্থটাকে রাখবো, এরকম কমিটমেন্ট নিয়ে এখন একটা সরকার আছে আমাদের দেশে। এরকম যদি মেরুকরণ চলতে থাকে এবং সেটা যদি বাংলাদেশের আশপাশ পর্যন্ত এসে যায়, বাংলাদেশের গায়ে তো অবশ্যই আঁচ লাগবে। ডিসিশনটা আসলে কিভাবে নিতে হবে আসলে আমাদের? বাংলাদেশের স্ট্র্যাটেজিটা তো ধরেন, আমি তো আগেই বললাম যে যুদ্ধটা কিন্তু জনগণ করে না, জনগণের সাথে কোনো সম্পর্ক নেই। নেতৃত্বের দ্বন্দ্বটাই হচ্ছে মূল বিষয়, নেতৃত্বের ইগো বা নেতৃত্বের পার্সোনাল বেনিফিট। এই বেনিফিট গুলোকে ডিপেন্ড করে ওরা জিও পলিটিক্স বলেন কিংবা অন্যান্য ক্ষেত্রে। আপনাদের ইরানের সংখ্যা আমরা ভাবছিলাম না যে রাজনৈতিক যে নেতৃত্বের শূন্যতার সংখ্যা কিন্তু আমরা অনেকেই, আপনারা একটু আগেও আলোচনা করছিলেন, কিন্তু সেই শূন্যতা কিন্তু ইরানে নাই। কারণ নাই, আমি আসছি বাংলাদেশের প্রসঙ্গে বলার আগে আমি একটু ধারণা দিচ্ছি। যেহেতু ইরান যেভাবে চলে, আপনি জানেন যে ইরান যেহেতু একটা অ্যাসেম্বলি অফ এক্সপার্ট রয়েছে, তাদের অ্যাসেম্বলি এক্সপার্ট, তারা বসে 88 জনের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট, তারপর তারা গার্ডিয়ান কাউন্সিলের একটা টিম রয়েছে, তারপর রয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সবগুলো কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলে গার্ডিয়ান কাউন্সিলকে, গার্ডিয়ান কাউন্সিল বলে অ্যাসেম্বলি অফ এক্সপার্টকে, তারপরে সর্বশেষ এই যে চেইন অফ কমান্ড, এই চেইন অফ কমান্ডটা হচ্ছে বাংলাদেশের প্রথমেই পলিটিক্যাল। ধরেন আপনি ইরানকে শেষ করে দিতে পারবেন, কিন্তু নেতৃত্ব শূন্যতা তৈরি করতে পারবেন না। কারণ ওদের যে রাজনৈতিক যে ব্যবস্থাপনা, এই রাজনৈতিক ব্যবস্থাপনা কিংবা ওদের যে পারস্য সভ্যতার যে একটা গভীরতা, কিংবা শিয়াদের যে একটা মতবাদ, সেটা কিন্তু অনেক শক্ত ভিত্তি। কিন্তু ঠিক বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি কিন্তু অনেক শক্ত, কারণ বাংলাদেশের গোটা মানুষরা কিন্তু একটা রাজনীতির বলয়ের মধ্যে থাকতে চায়। সবাই দেখবেন ঘরে ঘরে পলিটিক্স করে, মানুষ ঘরে ঘরে, কেউ এই পার্টি করে, কেউ এই সেই পার্টি করে, এবং বিয়ের অনুষ্ঠানে যাবেন সেখানেও রাজনীতি আলোচনা করে, রাজনৈতিক সচেতন। এখন দরকার হচ্ছে রাজনীতির একটা মানে গভীর ভিত্তি দরকার। একটু চায়না পলিসি আমি মনে করি এখানে নেওয়া উচিত। চাইনিজদের যেমন দীর্ঘদিন, আমেরিকানরা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রত্যেক বাড়ি তারা যুদ্ধে জড়িয়ে যাচ্ছে এবং তারা কিন্তু ক্ষতিগ্রস্তই হচ্ছে। আর চাইনিজরা কিন্তু সবার কাছেই কিন্তু যুদ্ধের জন্য তারা কিন্তু আকর্ষণের জায়গা হচ্ছে, কারণ তারা কিন্তু শক্তি কর্ম করছে না কোথাও। সবাইকে আশ্বাস, মনে হচ্ছে যেমন চায়না কালকে সকালেই তাকে সব দিয়ে দিবে, কিন্তু দিচ্ছে না। এই যে একটা চাইনিজদের যে একটা ফিলোসফিক্যাল স্ট্যান্ড, আমি মনে করি বাংলাদেশের চরিত্রের মধ্যে একটু শিক্ষাটা নিতে পারি ভাবিত হওয়া
উচিত বলে আমি মনে করি। চমৎকার, মানে চমৎকার। আমার ব্যাখ্যা দিতে অনেক সময় লাগবে, এই ব্যাখ্যা হ্যাঁ, দিতে এটা আসলে এমন অল্প লম্বা সময়ে আমি- আলোচনা যেটা আসলে সব সীমিত পরিসর হবে না, তবু আমরা একটা ধারণা বলা যায় না। পাচ্ছি। এবং অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনাদের দুজনকে, যারা নয়ন বাঙালি এবং সিরাজুল ইসলাম, সামনে হয়তো এখান থেকে আমরা আলাপটা আরো দীর্ঘ করবো। আপনারা আছেন আমাদের সঙ্গে। আমি একটু রেজা আহমেদ ফয়সাল চৌধুরী, আপনার একটা অবজারভেশন জানতে চাই। কারণ আজকে ইনফ্যাক্ট গতকাল হয়ে গেছে, যেহেতু রাত 12টা আমরা পার করে ফেলেছি, কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি আসলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই যে জোট, এই জোটে তারা আসলে সমর্থন দিচ্ছে। খুব স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন। শুধু বলেই দিয়েছেন নাকি কাজে কর্মে তেমন কিছু দেখেছেন, একটু জানাবেন। কি আলোচনা চলছে আসলে সাধারণ মানুষের মধ্যে এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইরান প্রেক্ষাপট নিয়ে, ছোট করে? জি। থ্যাংক ইউ। আপনি যদি বলছেন যে ব্রিটেনের যারা পাবলিক, জেনারেল পাবলিক যারা, তারা কনসার্ন হয় ব্যাপার, আচ্ছা, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ওয়ার, এবং তারা ফেড আপ এগুলা নিয়ে। এবং আপনি যদি আমেরিকার দিকে দেখেন, আপনি জি। আমেরিকার পাবলিক কিন্তু চায় না যুদ্ধ, চায় না তারা যুদ্ধ, আমরা কেউই চাই না। ওরা যুদ্ধ চাপিয়ে যায় বারবার। স্যার কিয়ার স্টারমার কিন্তু ওই যে ইরান যদি আপনার ওই যে ব্রিটেনের ঘাঁটিতে যদি আঘাত না আনতো, ব্রিটেন বদার না এগুলা নিয়ে। আমরা মানে সাধারণ পাবলিক যারা ব্রিটেনে বসবাস করে, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, জি। আমি নিজে ব্যক্তিগতভাবে ফেড আপ। আমি যাওয়ার কথা 15 তারিখে আপনার কাতারে, আমি আমার সব ক্যান্সেল করতে হয়েছে। একদম। এরকম করে ব্রিটেনের যেসব মানুষ, এগুলো শান্তিপ্রিয় মানুষ, ওরা চায় না। কিন্তু এখানে কথা যেটি হচ্ছে, স্যার কিয়ার স্টারমার উনি তো চিন্তা করতেছে যে কি করবে। তার ইলেকশনে গতকালকে পরশুদিন একটা ইলেকশন হয়েছে এখানে, সে তার পার্টি বরাডুবি হয়েছে এখানে, এবং মিড টার্ম ইলেকশন হচ্ছে কিসে, আমেরিকায়। এইগুলা সব হিসাব নিকাশ করে আপনার এগুতে হবে। এখন স্যার যে কি কেয়ার স্টারমার, উনি হুট করে উনি উনার এক্সিকিউটিভ পাওয়ার কাটিয়ে উনি সমর্থন দিচ্ছে। পাবলিক কিন্তু এখানে তাদের সাথে নাই। ইরাক ওয়ার যখন ছিল তখন ছিল না পাবলিক। টনি ব্লেয়ার ফোর্স করে ইরাক ওয়ারে গিয়েছিল। এবং আপনি আরো কিছু বিষয় শুনলে অবাক হবেন যে এই যে আমি জানি আপনারা জানেন, এবং আরো যারা সহ আলোচক রয়েছেন তারা জানার কথা, জি। ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু কারো পারমিশনই নেয় নাই। সে স্যাটারডে উইকেন্ডে আপনার যুদ্ধ শুরু করে দিচ্ছে। কেন রে ভাই, কিসের জন্য আপনি যুদ্ধ শুরু করে দেন? কোনো কথা নাই, বার্তা নাই, হুট করে আপনি যুদ্ধ শুরু করে দিলেন। এটা কিসের জন্য? কার স্বার্থ এখানে? আপনি কি করছেন? আপনি ড্রোন হামলা করতেছেন। ড্রোন হামলা করে আপনি রেজিম চেঞ্জ করতে পারবেন না। ইরাককে কি করছেন আপনি? ইরাকের রেজিম চেঞ্জ হয়েছে, সাদ্দাম সরছে, তো কি ইরাকে শান্তি আসছে? শান্তি আসবে না। এইভাবে শান্তি আসে না। আপনি আলোচনার টেবিলে বসেন। ইউরোপিয়ান ইউনিয়ন বলতেছে যে ডিপ্লোম্যাটিক রিলেশন আপনি বিল্ড আপ করেন, ডিপ্লোম্যাটিক সলিউশন আপনি খুঁজে বের করেন। আপনি কোনো কিছু করতেছেন না। আপনি হুট করে আপনি পাগলের মতো যুদ্ধে জড়াইয়া গেলেন। হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স এন্ড একদম, রিডিকুলাস। একদম। এবং রেজা আহমেদ ফয়সাল চৌধুরী, আপনি যেমন চমৎকার করে বলছেন, ঠিক এরকমই ফেড আপ আসলে সবাই। আমরা জানি গোটা বিশ্বব্যাপী অন্তত একটা জায়গায় তারা একমত যে তারা অত্যন্ত বিরক্ত। এবং এয়ারপোর্টগুলোতে গেলে বোঝা যায় যে আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন, যারা দেশে এসেছেন কাজে ফিরে যাবেন, তারা আসলে যেতে পারছেন না এবং তারা আসলে সত্যিকার অর্থেই বিরক্ত। আমি একটা বিষয়ে প্রশ্নটা একটু করে রাখতে চাই। সিরাজুল ইসলাম, আপনার কাছে একটু আসি। মানে আমরা যদি আমাদের দেশের কথা বলি, আমাদের দেশে একটা রাজনৈতিক দল এনসিপি, তার যে শীর্ষকর্তা নাহিদ ইসলাম আহ্বায়ক, তিনি বলেছেন যে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে হামলা, সেই হামলায় বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ায় প্রকাশ পাচ্ছে নত জানু পররাষ্ট্রনীতি। মানে আমরা আসলে কি করতে পারতাম? আমাদের ভাষাটা আসলে কেমন হওয়া যেতে পারতো? কারণ এই জায়গায় আমাদের তো নিজেদের স্বার্থটা দেখতে হবে। কি বলবেন? আসলে ব্যাপার হয়েছে কি, এই নাহিদ ইসলাম যে কথা বলেছেন, এই নাহিদ ইসলাম যদি এখন সরকারে থাকতেন তাহলে তার ভূমিকাটা কি হতে পারতো? একদম। নাম্বার ওয়ান, তিনি কোন ল্যাঙ্গুয়েজে কথাটা বলতে পারতেন, এটা আর একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, ধরুন তিনি তো বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ নেতা নাহিদ ইসলাম। এখন তো বিরোধী দলের পক্ষ থেকে এখন যে বক্তব্য বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে কি আমেরিকার নামটা উল্লেখ করেছে? সাম্রাজ্যবাদী শব্দ দিয়েই পাশ কাটানো হয়েছে, এখানে আমেরিকা শব্দটা প্রয়োগ করা হয়নি। কেমন? তো কে কোন ভাষায় কথা বলবে এগুলো নির্ধারিত হয় আমাদের দেশে। আমাদের দেশ বলতে আমি মিন করছি মানে সকল তৃতীয় বিশ্বের দেশ বলতে যা বোঝাই, সেখানকার লোকজন, সেখানকার রাজনৈতিক দল, সেখানকার ক্ষমতাসীন দল ইত্যাদি ইত্যাদি, তাদের কে ক্ষমতায় কে ক্ষমতায় না, এই ক্ষমতায় থাকা না থাকার সাথে ভাষার টোনের উঠানামা করে। ক্ষমতায় থাকলে এক রকমের ভাষা, আর ক্ষমতায় না থাকলে আর এক রকমের ভাষা। এই বিরোধী দলগুলো যদি এখন ক্ষমতায় থাকতো তাহলে কি তারা একদম কি করতে পারতো, কি বলতো আমরা জানি। অতএব যা বলেছেন নাহিদ ইসলাম, এটা শুধুই মাত্র রাজনৈতিক বক্তব্য, এর বাইরে আর কিছু না।